এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। লেবাননের হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইসরায়েলের স্থলবাহিনী মোকাবেলায় প্রতিরোধ বাহিনী প্রস্তুত। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেয়া এখন তেহরানের জন্য অবশ্যম্ভাবী বিষয়ে পরিণত হয়েছে। যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এবং ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে 20,000-এর বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দিয়েছে ভারত, গণমাধ্যমের রিপোর্ট। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ইসরায়েল স্থল আগ্রাসন চাইলে তা মোকাবেলায় আমাদের প্রতিরোধ বাহিনী প্রস্তুত এবং এতে হিজবুল্লাহ জয়ী হবে। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর চলমান লড়াইও অব্যাহত থাকবে। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার পর প্রথমবারের মতো দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। শেখ নাইম কাসেম বলেন, হিজবুল্লাহ এখন পর্যন্ত ইসরায়েলের ওপর ন্যূনতম হামলা চালিয়েছে। আমরা জানি যে যুদ্ধ দীর্ঘ হতে পারে। সমস্ত বিকল্প টেবিলে রয়েছে এবং আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। নাইম কাসেম আরো বলেন, ইসরায়েল লেবাননের সর্বত্র হত্যাযজ্ঞ চালাচ্ছে। এমন কোনো বাড়ি নেই যেখানে ইসরায়েলের আগ্রাসনের ছাপ পড়েনি। দখলদার বাহিনী বেসামরিক লোকজন, শিশু, বয়োবৃদ্ধ, অ্যাম্বুলেন্সের উপরও হামলা চালাচ্ছে। তারা যোদ্ধাদের সঙ্গে লড়ছে না, বরং হত্যাযজ্ঞ চালাচ্ছে। ওয়াশিংটনের সমালোচনা করে হিজবুল্লাহ উপপ্রধান বলেন, সীমাহীন সামরিক সহায়তা দিয়ে যাওয়ার মাধ্যমে ইসরায়েলের সহযোগিতা পরিণত হয়েছে আমেরিকা। শেখ নাইম কাসেম বলেন, নেতাদের হারানো সত্ত্বেও আমরা আমাদের অবস্থান পরিত্যাগ করব না এবং সংগ্রামী ফিলিস্তিন জাতিকে সহায়তা অব্যাহত রাখব। হিজবুল্লাহর উপমহাসচিব বলেন, সৈয়দ নাসরুল্লাহ ছিলেন প্রতিরোধ সংগঠনগুলোর নেতা। তার প্রধান লক্ষ্য ছিল ফিলিস্তিন এবং পবিত্র আল কুদসের মুক্তি। জেনে রাখুন, তিনি সর্বদা আমাদের মধ্যেই থাকবেন। হিজবুল্লাহর উপমহাসচিব তার ভাষণের উপসংহারে বলেন, চলমান যুদ্ধে আমরাই জিতব, যেভাবে আমরা 2006 সালে ইসরায়েলকে হারিয়েছিলাম। শেখ কাসেম আরও উল্লেখ করেন যে হিজবুল্লাহ শিগগিরই একজন নতুন মহাসচিব নির্বাচন করবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলকে সিদ্ধান্তমূলক শাস্তি দেওয়া এখন তেহরানের জন্য অবশ্যম্ভাবী বিষয়ে পরিণত হয়েছে। তিনি গতকাল মন্ত্রিসভার এক বৈঠকে ইহুদিবাদী বাহিনীর হাতে লেবাননের হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাতের কঠোর নিন্দা জানান। আমেরিকার সরবরাহ করা বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে সৈয়দ নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পেজেশকিয়ান বলেন, এই অপরাধযোগ্য প্রমাণ করেছে যে ইহুদিবাদী অপরাধী চক্র কোনো আন্তর্জাতিক আইন বা রীতিনীতি মেনে চলতে বাধ্য নয়। তিনি বলেন, ইসরায়েলের অপরাধযোগ্য গ্রহণযোগ্য নয় এবং এসব অপরাধের অবশ্যই জবাব দেয়া হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে কোন স্বাধীনতাকামী আন্দোলনকেই ওই আন্দোলনের প্রথম সারির নেতাদের হত্যা করে নির্মূল করা যায়নি, বরং নিপীড়ন ও অন্যায় বিরোধী আন্দোলনের ঝান্ডা হাতে তুলে নেওয়ার জন্য ডজনের পর ডজন মানুষ সামনে এগিয়ে এসেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ফিলিস্তিন এবং পবিত্র আল কুদস মুক্ত না হওয়া পর্যন্ত ইরান লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পাশে থাকবে। গত শুক্রবার আমেরিকার সরবরাহ করা বাংকার বাস্টার বোমা ব্যবহার করে ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ শহীদ হন। এরপর গতকাল পাঠানো শোকবার্তায় এই সমর্থনের কথা ঘোষণা করেছেন জেনারেল ইসমাইল কায়ানি। তিনি বলেন, হিজবুল্লাহ প্রধানের দুঃখজনক শাহাদাত ইরান, ইসলামী প্রতিরোধ ফ্রন্ট এবং বিশ্বের স্বাধীনচেতা মুক্তিকামী জনগণের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
আইআরজিসি কমান্ডার জোর দিয়ে বলেন, হাসান নাসরুল্লাহ তার সমস্ত জীবন ইসলাম ও পবিত্র কোরআনের সবচেয়ে খারাপ শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে কাটিয়েছেন। অবশেষে উচ্চ ইসলামী মূল্যবোধ এবং ফিলিস্তিন ও লেবাননের নিপীড়িত জনগণকে সমর্থন করার পথে তার রক্ত উৎসর্গ করেছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মার্কিন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েল লবিং করতে এতটাই সফল হয়েছে যে ওয়াশিংটন মূলত তেল আবিবের আনুগত্য করে চলে। ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার বিষয়ে শনিবার টিআরটিকে দেয়া এক সাক্ষাৎকারে ফিদান একথা বলেন। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলী দেখিয়ে দিয়েছে যে অবরুদ্ধ গাজা নিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত সম্পর্কে তুরস্কের সবচেয়ে খারাপ আশঙ্কা সত্য হয়েছে। তিনি বলেন, আমরা বলেছিলাম যে যদি ইসরায়েলকে থামানো না হয় তবে তারা এই যুদ্ধকে অন্য জায়গায় নিয়ে যাবে। মনে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার দলের মধ্যে একটি ভয়াবহ ইচ্ছা রয়েছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু করা এবং তারা এই পরিকল্পনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। হাকান ফিদান আমেরিকাকে তেল আবিবের কর্মকাণ্ডের প্রতি অন্ধ সমর্থন দেওয়ার জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, আমেরিকার রাজনীতিতে ইহুদিবাদের শিকড় গেড়ে বসেছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন আয়োজন করবে সরকার। তাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে কে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই প্রতিশ্রুতির কথা বলেন। ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের সময় নেওয়া এই সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি রোববার প্রকাশিত হয়। এদিনই 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর 3 দিন পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এনএইচকে কে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, এই ক্রান্তিলগ্নে সবচেয়ে বড় দাতা দেশ জাপানের সমর্থন চায় বাংলাদেশ। দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিত স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ঢাকার সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 30 জন। তাদের মধ্যে 4 জন গুলিবিদ্ধ অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ দুপুর 12টার দিকে আবদুল্লাপুর সড়কের টঙ্গাবাড়ি এলাকায় মন্ডল গ্রুপের সামনে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক ম্যাগটক্স কারখানার অপারেটর ছিলেন। শ্রমিকরা জানান, সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষ, শ্রমিক প্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠক চলছিল। সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হন। এ সময় যৌথ বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে যৌথ বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করলে শ্রমিকরা আরও মারমুখী হয়ে ওঠেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায়। এতে গুলি ও লাঠিচার্জে অন্তত 30 শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকরা দাবি করেন। এনাম মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর এনামুল হক বলেন, কাউসারকে মৃত অবস্থায় আনা হয়েছে, তার তলপেটে গুলি লেগেছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে।
20,000-এর বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দিয়েছে ভারত। ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন এই পদক্ষেপ নিয়েছে বলে খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। খবরে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যাতে অনেক আবেদনকারী অচল অবস্থার মধ্যে পড়ে গেছেন। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, বর্তমানে শুধুমাত্র সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো প্রক্রিয়া করা হচ্ছে। অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদনও অন্তর্ভুক্ত রয়েছে, যেমন মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা। আগের এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভে শেখ হাসিনা সরকারের পতনের পর ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোকে অনেকাংশে বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই হাই কমিশনকে ব্যাপকভাবে ইমেইল করছেন, এমনকি ইমেইলে ভাঙচুরের হুমকিও রয়েছে বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যমটি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে ইরান এবং আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো। তিনি এজন্য ইহুদিবাদী ইসরায়েলকে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সৈয়দ হাসান নাসরুল্লাহর রক্ত অবশ্যই ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ সরকার এবং তার প্রভুদের ধ্বংস করবে। আজ তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। জেনারেল মুসাভি বলেন, দখলদাররা বস্তুবাদী ভুল চিন্তা থেকে হিজবুল্লাহ প্রধানকে হত্যার পদক্ষেপ নিয়েছে, যার মধ্য দিয়ে তারা সফল হবে বলে ধারণা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা তাদের নিজেদের কবর খুঁড়েছে। আজকে তারা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার বলেন, আমাদের অভিজ্ঞতা হচ্ছে, যখন কোনো শহীদের রক্ত ঝরে তখন তা জীবিত ব্যক্তির চেয়ে 1000 গুণ শক্তিশালী হয়ে ওঠে। তিনি বলেন, হিজবুল্লাহ আগের চেয়ে এখন আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৈয়দ হাসান নাসরুল্লাহ শহীদ হওয়ার পর বিশ্ব নেতৃবৃন্দ প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতির পৃষ্ঠপোষক ছিলেন শহীদ নাসরুল্লাহ। এ বিষয়ে একটি সংবাদ ভাষা শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর শাহাদাতের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন। 27 সেপ্টেম্বর শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইহুদিবাদী ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ নেতা শাহাদাত বরণ করেন। ফার্স্ট টুডের রিপোর্ট অনুযায়ী সৈয়দ নাসরুল্লাহ হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বয়ে যায়। ইরাকের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ সিস্তানির দপ্তর এক বিবৃতিতে বলেছে, এই মহান শহীদ ছিলেন বিগত কয়েক দশকের মধ্যে এমন একজন প্রতিভাবান নেতা, যিনি ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর কবল থেকে লেবাননের ভূখণ্ড মুক্ত করার সংগ্রামে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। এমনকি তিনি উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের কবল থেকে ইরাকি জনগণকে মুক্তি দেওয়ার কাজেও বড় ধরনের পৃষ্ঠপোষকতা করেন। আর অবশেষে ফিলিস্তিনের নির্যাতিত জাতিকে সমর্থন জানাতে গিয়ে নিজের মূল্যবান জীবনটি অকাতরে বিলিয়ে দিলেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলি অপরাধ যজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিন ও লেবাননের জনগণ ঘাতক নেতানিয়াহুর গণহত্যা ও সন্ত্রাসী তৎপরতার প্রধান শিকারে পরিণত হচ্ছেন। নেতানিয়াহুর অপরাধ যোগ্য বিশ্ববাসীকে
ইসরায়েলকে হিটলারের নৃশংসতার কথা স্মরণ করিয়ে দেয়। হিজবুল্লাহ নেতাকে হত্যার নির্দেশ জাতিসংঘ সদর দপ্তরে বসে জারি করা হয়, কিন্তু বিশ্ব নেতারা নীরব। কেউ এই বেআইনি ও অন্যায় কাজের প্রতিবাদ পর্যন্ত করেনি। তবে লেবানন ও ফিলিস্তিনের যে জনতা নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে সরব হয়েছেন, তাদেরকে কেউ নীরব করতে পারবে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সুস্পষ্টভাবে লেবাননের হিজবুল্লাহ নেতার শাহাদাতের ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলকে তার পাশবিকতা বন্ধ করার আহ্বান জানিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের জাতিসংঘে দেয়া ভাষণে শহীদ নাসরুল্লাহকে হত্যার প্রতি ইঙ্গিত করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ডের রেওয়াজ চালু করার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, এই কাপুরুষোচিত হত্যাকাণ্ড লেবানন সহ গোটা অঞ্চলকে সংঘাত ও সহিংসতার নতুন পর্যায়ে উপনীত করেছে। হামাসের পলিট ব্যুরো উপপ্রধান খলিল আল হাইয়া বলেন, শহীদ নাসরুল্লাহ ও তার সহকর্মীদের হত্যাকাণ্ড নিঃসন্দেহে একটি সন্ত্রাসী তৎপরতা এবং লেবাননের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এই হত্যাকাণ্ডের ফলে প্রতিরোধ ফ্রন্ট পরাজিত হবে না, বরং এই ফ্রন্ট প্রতিশোধ গ্রহণের নতুন শপথ নিয়ে নতুন উদ্যমে লড়াই শুরু করবে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়েদ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি এক বিবৃতিতে বলেছেন, সাইয়েদ হাসান নাসরুল্লাহ শাহাদাত প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে আরো বেশি আত্মত্যাগের অনুপ্রেরণা যোগাবে এবং তার অবশ্যম্ভাবী পরিণতিতে ইহুদিবাদী ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। পাকিস্তানের সিনেট সদস্য আল্লামা নাসের আব্বাস জাফরি বলেন, এটি একটি অপরাধ, আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যে কোনো স্থানে যে কোনো মানুষকে হত্যা করার বিষয়টিকে বৈধতা দেয়ার নামান্তর। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন এক বিবৃতিতে বলেছে, যখন আরব শাসকরা কথিত সম্পর্ক স্বাভাবিকীকরণের নামে ইসরায়েলের সঙ্গে আপোষ রফার পথ বেছে নিয়েছেন, তখন লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। গোটা অঞ্চল জুড়ে প্রতিরোধ যোদ্ধারা অচিরেই ইহুদিবাদী ইসরায়েলকে চড়া মূল্য দিতে বাধ্য করবে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিয়াকে বিবৃতিতে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের অপরাধ যজ্ঞের মাত্রা প্রমাণ করছে দখলদার ইসরায়েল গোটা অঞ্চল জুড়ে সহিংসতা ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দিতে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।